আসসালামু আলাইকুম সবাইকে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে জটিল অংশটা রয়েছে এর যে দ্বিতীয় ক্লাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্লাসের রুল বিশ্লেষণের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমরা জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমরা যে বেসিক নিয়মগুলো পড়ে এসেছি। কোনো একটা বাক্য সিম্পল করতে গেলে একটা ক্লজ থাকবে, কমপ্লেক্সে দুইটা ক্লজ থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, এবং যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে দুইটা ক্লজ থাকবে কিন্তু কোঅর্ডিনেট মানে এন্ড বাট অর দ্বারা যুক্ত। তাহলে আমরা যদি সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদের মেজর 5টা ক্যাটাগরি মেনটেন করে মূলত করতে হবে। প্রথমে যে বাক্যটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড করব, প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে আমি এখানে যে 5টা ক্যাটাগরি এখানে মেনশন করেছি এই 5টা ক্যাটাগরির কোন ক্যাটাগরির মধ্যে পড়লো। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা দেখব যে প্রথম ক্যাটাগরিটা কি। প্রথম ক্যাটাগরি হচ্ছে সিম্পল বাক্যে যে কোনো স্থানে যদি একটা নন ফাইনাইট ভার্ব থাকে। আমি কিন্তু গত ক্লাসে ফাইনাইট নন ফাইনাইটের বিষয়টা ক্লিয়ার করেছি, আশা করি তোমরা সেই ক্লাসটি করেছো। তাহলে নন ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে এটাকে আমরা এই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বানাবো। ফাইনাইট ভার্ব বানাবো কিভাবে, এগুলো কিন্তু বিস্তারিত আমাদের পরবর্তী গত ক্লাসে আলোচনা ছিল। তাহলে একটা নন ফাইনাইট ভার্ব, যেমন এখানে যদি বলি যে বাই ওয়ার্কিং হার্ড, he will succeed। এখানে যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে এই বাক্যটার মধ্যে কিন্তু ক্লজ রয়েছে টোটাল একটা, আর এখানে কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব রয়েছে। এই ভার্বটা কেন ফাইনাইট না, কারণ এই ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট নেই, দ্যাটস ওয়াই এই ভার্বটা ফাইনাইট না। এখন এই যে বাক্যটা রয়েছে এই বাক্যের যে কোনো একটা জায়গায় কিন্তু দেখলাম যে এখানে একটা নন ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এরকম যদি বাক্যের কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় শুরুতে মাঝখানে শেষে যে কোনো জায়গায় যদি নন ফাইনাইট ভার্ব থাকে, ঠিক এই ভার্বটাকে যদি আমরা ফাইনাইট ভার্ব করে দিতে পারি তাহলেই কিন্তু এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে বা কম্পাউন্ড আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে শুধুমাত্র সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন এই দুটো ব্যবহার করলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড হবে। যেমন আমরা এখানে কিন্তু প্রথম যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমরা যদি একটু বুঝে আসার চেষ্টা করি তাহলে দেখবো যে কি থেকে কি করতে হবে, আমাদের কিভাবে করতে হবে কাজটা। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে নন ফাইনাইট ভার্বগুলো কিভাবে আমরা মেনটেন করব। নন ফাইনাইট ভার্বের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি বাক্যের সিম্পল বাক্যের কথা যদি বলি, সিম্পল বাক্যের যে কোনো একটা জায়গায় যদি দেখি বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি রয়েছে, বাইয়ের পরে বাই একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটার পরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, ইফ যুক্ত যে ক্লজটা হবে এখানে একটা ক্লজ বানাবো, এই ক্লজটা অ্যাফার্মেটিভ ক্লজ বানাবো। এখানে আরেকটা দেখি উইদাউট প্লাস ভার্ব আইএনজি যদি থাকে তাহলে ইফ এর সাথে যুক্ত একটা ক্লজ বানাবো, এর মানে হচ্ছে বাইয়ের পরিবর্তে কিন্তু ইফ ব্যবহার করতে হবে। ইফ এর সাথে যুক্ত ক্লজটা কখন অ্যাফার্মেটিভ হবে কখন নেগেটিভ হবে, সেটা হবে বাই দিয়ে যুক্ত থাকলে হবে অ্যাফার্মেটিভ ক্লজ, উইদাউট থাকলে হবে নেগেটিভ ক্লজ। যে বাক্যটা আমরা লিখলাম এই বাক্যটা যদি দেখি তাহলে এটা কিন্তু বাই দিয়ে যুক্ত, সুতরাং আমরা কি করব, এখানে আমরা একটা ইফ ব্যবহার করব। এখন যে কাজ করবে সাকসিড তো সেই করবে বা সফল তো সেই হবে, তাহলে এই টোটাল বাক্যে কিন্তু একজনই পার্সন রয়েছে বা একজনই ব্যক্তি রয়েছে, কর্তা রয়েছে, তাকে আমরা সাবজেক্ট বানাবো। এখন এইখানে যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখো যে এই ওয়ার্কিং ভার্বের পূর্বে একটা সাবজেক্ট প্রদান করার কারণে তখন আমাদের এইটা একটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। ফাইনাইট ভার্ব তো আমাদের টেন্স অনুযায়ী লিখতে হবে। এখন হি ওয়ার্কস হার্ড, এখন আমাদের এই যে নন ফাইনাইট যে অংশটা ছিল এই অংশটাকে কনভার্ট যে করলাম আমরা, কনভার্ট করা অংশটা কিন্তু এখন আর এইখানে এক্সটেনশন নেই, এখন কিন্তু এটা ক্লজ হয়ে গেছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এই বাক্যটাকে কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে তো আমরা জানি যে এন্ড ব্যবহার করতে হবে অথবা বাট ব্যবহার করতে হবে অথবা অর ব্যবহার করতে হবে। খুব মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে এটা খুবই সহজ, কম্পাউন্ড বানানোটা খুবই সহজ। সিম্পল থেকে বা কমপ্লেক্স থেকে যেখান থেকে যাও, কমপ্লেক্স থেকে বেশি সহজ। এই যে প্রথম যে ক্লজটা থাকবে এই প্রথম ক্লজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লজে যদি তাই হয় বা নেগেটিভ কোনো অর্থ প্রদান না করে তাহলে দুটো ক্লজের মাঝখানে যে কনজাংশনটা থাকবে এটা বাদ দিয়ে জাস্ট এন্ড ব্যবহার করে দিতে হবে। প্রথম ক্লজের যে অর্থটা থাকবে এই অর্থে যদি এই পাশে দেখি যে বিপরীত অর্থ প্রদান করছে তাহলে সেই ক্ষেত্রে কি করব, তাহলে করব হচ্ছে বাট, এই যে বাট প্রদান করতে হবে। আচ্ছা, এই বাক্যের যে কোনো অংশ থেকে যদি নেগেটিভ কোনো শব্দ বাদ যায় তাহলে ব্যবহার করতে হবে দুটো ক্লজের মাঝখানে অর। যেমন এটার জন্য একটা যদি আমি एग्जांपल দেওয়ার চেষ্টা করি, এই যে অর ব্যবহারের,
আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ভালো করে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে একদমই সহজ, আনলি ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। এই বাক্যটা আমি লিখলাম, ইউ উইল নট সাকসিড। তুমি সফল হবে না। আচ্ছা দেখো, এই এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স বাক্যটা, সবাই বুঝতে পারছো যে এটা একটা কমপ্লেক্স বাক্য। তাহলে কারণ কি, আনলেস দ্বারা যুক্ত এবং দুইটা ক্লজ রয়েছে, সুতরাং এইখান থেকে যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করব? কম্পাউন্ড করতে চাইলে এখানে আনলেস একটা নেগেটিভ শব্দ বাদ দিলে দুইটা ক্লজের মাঝখানে কিন্তু অর হবে, তাহলে এই পাশের ক্লজটা এই পাশের ক্লজটা লিখে দিলে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল। এখন প্রশ্ন হলো, যদি আমরা একটা বাক্যকে সিম্পল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু কোনো একটা বেসিক ক্লাসে কিন্তু দেখে এসেছি যে কোনো একটা বাক্যকে সিম্পল করতে গেলে আমাদের কি করতে হবে। সিম্পল করতে গেলে কিন্তু আমাদের এখানে যে কয়েকটি কাজ রয়েছে, তিনটি কাজ কিন্তু রয়েছে, এটা আমরা কোনো একটি ক্লাসে দেখে এসেছি, গত ক্লাসে সম্ভবত। তাহলে প্রথম কাজটা হচ্ছে এই যে কনজাংশনটা যে থাকবে, কনজাংশনের পরিবর্তে একটা প্রিপোজিশন দেব, সাবজেক্টটা বাদ দেব, আর এই যে ফাইনাইট ভার্ব যেটা থাকবে সেটাকে নন ফিনিট ফর্মে দেব। তাহলে এই কমপ্লেক্স বাক্যটাকে বা কম্পাউন্ড বাক্যটাকে যদি আমরা সিম্পলে ফেরত আনতে চাই, তাহলে এইখানে দেখো যে নেগেটিভ একটা শব্দ বাদ গেল, তাহলে সুতরাং কি করতে হবে, আমাদের দিতে হবে হচ্ছে উইদাউট। ইউ তো বাদ যাবে, এখন ওয়ার্কের সাথে দেব আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ উইল নট সাকসিড, তুমি কিন্তু সফল হবে না। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি নন ফিনিট ভার্বের, আমরা এই দুটি বিষয় দেখলাম, বাই এবং উইদাউট। এখন কোন একটা বাক্যের কোন একটা জায়গায় যদি টুর সাথে প্লাস ভার্ব অন থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা ক্লজ তো অলরেডি মেড করাই থাকবে, আমাদের পরে টুর জায়গায় ব্যবহার করব সো দ্যাট, কার পরিবর্তে, এটা টুর পরিবর্তে। আমরা প্রথম ক্লজ থেকে একটা পার্সনকে, যে পার্সনটা পরবর্তী কাজটা করবে সেই পার্সনকে সাবজেক্ট বানাবো, এরপরে অতিরিক্ত ক্যান বা কুড ব্যবহার করে ভার্ব অন ব্যবহার করে দেব। একটা যদি আমরা এই পারপাসে যদি একটা एग्जांपल দেখার চেষ্টা করি, উই ইট, ছোট একটা বাক্য লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য এবং দ্রুত করার জন্য, উই ইট টু লিভ। এই বাক্যটা কিন্তু একটা সিম্পল বাক্য। এই প্রথম আমাদের দেখতে হবে যে বাক্যটা যেটা আমরা হচ্ছে কমপ্লেক্স করব, এই বাক্যের ভিতরে কোনো নন ফাইনাইট ভার্ব আছে কিনা। এই যে নন ফাইনাইট ভার্ব তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে টু প্লাস ভার্ব অন, তাহলে সেই ক্ষেত্রে কি করব, উই ইট। এই যে টুর পরিবর্তে ব্যবহার করতে হবে সো দ্যাট, আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। প্রথম যে ক্লজটা থাকবে, এই ক্লজে একটাই পার্সন রয়েছে, সেই সাবজেক্ট হবে উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এরপরে আরেকটা एग्जांपल দেই, হি ইজ টু বিজি টু মিট উইথ মি, আরো আমরা সংযুক্ত করতে পারবো। এই যে টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব অন, এইভাবে যদি থাকে, এই বাক্যেও কিন্তু টু প্লাস ভার্ব অন রয়েছে, কিন্তু এই বাক্যে টু প্লাস ভার্ব অন আর এই যে এইখানে যে আমাদের টু প্লাস ভার্ব অন, এদের মধ্যে হালকা একটু পার্থক্য রয়েছে। এখানে কিন্তু টু অ্যাডজেক্টিভ টু এই স্ট্রাকচারের মধ্যে পড়েছে, মাঝখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ রয়েছে। আমরা যদি এই বাক্যটাকে যদি কম্পাউন্ড বা কমপ্লেক্স করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখে এসেছি, এখানে একটা স্ট্রাকচার দেখাই যে এটাকে কি করতে হবে, যে টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব অন যদি থাকে, এই যে কি করতে হবে, সাবজেক্ট দেব, ভার্ব দেব, এই টুর জায়গায় দেব সো, এরপরে হচ্ছে এই টুর জায়গায় দেব হচ্ছে এই যে দুটো জায়গায় কিন্তু এইটা হচ্ছে টু, আর এই যে পুরো অংশটা দ্যাট থেকে শুরু করে সাবজেক্ট ক্যান নট কুড নট, এটা যাবে কার পরিবর্তে, টুর পরিবর্তে, এরপর আর কোনো পরিবর্তন নাই। আমরা যদি এটার বেসিসে যদি এই বাক্যটা আমরা কমপ্লিট করতে চাই, তাহলে আমরা জানি যে টুর পরিবর্তে দেব সো, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভটা দেব, এই টুর পরিবর্তে দিতে হবে একটা দ্যাট, এই প্রথম ক্লজের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টে এসে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হবে, এরপরে ক্যান নট বা কুড নট, যেহেতু এখানে ইজ রয়েছে সুতরাং আমাদের ব্যবহার করতে হবে ক্যান নট। এই পর্যন্তই হলো স্ট্রাকচারাল বিষয়, তারপরে যা আছে হুবহু তাই লিখে দিতে হবে, অবজেক্ট এক্সটেনশন যতটুকু আছে। তাহলে এখানে পরিবর্তনীয় অংশটা কিন্তু জাস্ট এই দুইটা অংশ, সোর কার পরিবর্তে হবে, টুর পরিবর্তে, আর এইখানে এই টুর পরিবর্তে হবে দ্যাট, সাবজেক্ট ক্যান নট বা কুড নট। এখন এইটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড, তাহলে সেই ক্ষেত্রে আরো সহজ, ভেরি হবে টু বা সোর পরিবর্তে, আর এই যে দ্যাটের পরিবর্তে হবে হচ্ছে জাস্ট এখানে একটা এন্ড, ভেরি ডট ডট এন্ড। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হি ইজ সো বিজি দ্যাট হি ক্যান নট মিট।
আচ্ছা, হি ইজ টু বিজি টু মিট, এটা তো আমরা আগে দেখেছি। এখন যদি এটা কম্পাউন্ড করে লিখি, হি ইজ ভেরি বিজি অ্যান্ড হি ক্যান নট মিট, এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আরেকটা বিষয় আমাদের এখানে ইনক্লুড করতে হবে, যদি আমাদের এইরকম কোনো স্ট্রাকচার পাই, ভালো করে লক্ষ্য করে দেখবা। ইন স্পাইট, যদি সিম্পল বাক্যের ক্ষেত্রে ইন স্পাইট অফ বা ডেসপাইট, এই এই দুটো অংশের পরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি পাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আরো একটা ক্লজ থাকবে। আমরা সেই ক্ষেত্রে কি করব? এখন এই যে আমাদের এটা কিন্তু সিম্পল বাক্যে থাকবে, ইন স্পাইট অফ বা ডেসপাইট, এর পরিবর্তে ব্যবহার করতে হবে একটা দো অথবা অলদো, যে কোনো একটা ব্যবহার করতে হবে, দো অথবা অলদো। কমপ্লেক্স যদি আমরা করতে চাই, এরপরে হচ্ছে এই যে নন ফাইনিট ভার্বটা যে থাকবে, নন ফাইনিট ভার্ব ব্যবহার করে একটা ক্লজ বানাবো, আর দ্বিতীয় একটা ক্লজ তো অবশ্যই বাকি আছেই, সেটা যেভাবে থাকবে সেভাবেই। আর এই যে দো অলদো, দো অলদোর পরিবর্তে জাস্ট মাঝখানে একটা বাট ব্যবহার করব। একমাত্র দো অলদো বা ইনস্পাইট ডেসপাইট থাকলে কিন্তু বাট হয়, আর কোনো জায়গায় কিন্তু বাটের ব্যবহার নেই, আর বাকি ম্যাক্সিমাম সবগুলোতেই হচ্ছে এন্ড হবে। এটা একটা সহজ বিষয়। তাহলে আমরা যদি একটু দেখি যে বাক্যটাকে যদি একটু ভালো করে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দো হি, প্রথম ক্লজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা, দ্বিতীয় ক্লজে কিন্তু তার বিপরীত হবে। এটাই হচ্ছে এটার স্ট্রাকচারাল বৈশিষ্ট্য। আচ্ছা, হি ফেইলস ইন দ্য এক্সাম। এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি, দেখো যে এই যে দো অথবা অলদো যে রয়েছে, এখানে কি করব? জাস্ট কমার পরিবর্তে কম্পাউন্ড করতে চাইলে একটা বাট ব্যবহার করে দেব। হি রিডস মোর বাট হি ফেলস ইন দ্য এক্সাম। প্রথম ক্লজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা তা না হয়ে ঠিক বিপরীতটা হয়েছে। এখন যদি আমরা সিম্পল করতে চাই, আমরা কিন্তু আগে দেখে এসেছি এই যে মানে কনজাংশনটা যে থাকবে, এটা পরিবর্তে একটা প্রিপোজিশন বা ফ্রেজ হবে। এই যে দো অলদোর পরিবর্তে কি হবে সেটা আমরা আগে দেখে এসেছি, ইন স্পাইট বা ডেসপাইট হবে। তাহলে ইন স্পাইট অফ, এই যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টে বাদ যাবে, আর যে ফাইনাইট ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ করে এটাকে নন ফাইনাইট করে ফেলতে হবে। আর কিছু ক্ষেত্রে কিন্তু টু দিয়ে ভার্ব অন হবে, আর যে ক্লজটা রয়েছে হুবহুব সেই ক্লজটা যেভাবে রয়েছে সেভাবে আমরা ব্যবহার করে দেব। তাহলে কি হলো? ইন স্পাইট অফ রিডিং মোর, অনেক পড়ার সত্ত্বেও হি ফেলস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কিন্তু ফেল করে। এই যে বিষয়টা, আমরা আশা করি তোমরা সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে আমরা কিন্তু একটা ক্যাটাগরি আজকে দেখলাম, যে নন ফাইনাইট কোনো ভার্ব যদি সিম্পল বাক্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অথবা কমপ্লেক্স বাক্যে যদি সরাসরি দুইটা ক্লজে ভার্ব থাকে, তাহলে ভার্বটাকে আমরা কিভাবে সিম্পল করব? এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, আচ্ছা এইখানে আমি লিখলাম হচ্ছে হি গেভ মি, একটা মি দেইনি আমি, হি গেভ মি আ বিউটিফুল পেন, সে আমাকে খুব চমৎকার একটা কলম দিয়েছে, সে আমাকে চমৎকার একটা কলম দিয়েছে, এটা বললাম। এই বাক্যের মধ্যে যদি ভালো করে তোমরা একটু অবজার্ভ করে দেখো, তাহলে দেখবে যে এই বাক্যের কোনো জায়গায় কোনো নন ফাইনাইট ভার্ব নাই। সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, অবজেক্ট বিউটিফুল পেন, এটাও অবজেক্ট, বুঝতে অবজেক্ট। তাহলে এই বাক্যের কোনো জায়গায় কিন্তু কোনো নন ফাইনাইট ভার্ব নাই। তো এই বাক্যটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব বা কম্পাউন্ড করব? আমরা কিন্তু আগে দেখে এসেছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, যে এইখানে কিন্তু পাঁচটা ক্যাটাগরি রয়েছে। এই পাঁচটা ক্যাটাগরির বিষয়টা বুঝতে পারলে কিন্তু যে কোনো কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড করা যাবে। তাহলে প্রথম ক্যাটাগরিটা আমরা দেখেছি, যদি নন ফাইনাইট ভার্ব থাকে সেটাকে ফাইনাইট ভার্ব বানাবো, এবং দুইটা ক্লজ হয়ে একটা কনজাংশন যুক্ত করে দিলে কমপ্লেক্স হয়ে যাবে, কনজাংশন বাদ দিয়ে প্রিপোজিশন দিলে সিম্পল হয়ে যাবে। তাহলে এই যে আমাদের এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, যে বিউটিফুল, বিউটিফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ফ্যান এটা হচ্ছে একটা নাউন। তাহলে কি রয়েছে? নাউনের পূর্বে কিন্তু একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এটা দিয়ে আমাদের মূলত একটা স্ট্রাকচার গঠন করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে কোনো সিম্পল বাক্যে ভার্ব আছে, এইখানে ভার্বের সাবজেক্ট ভার্বের পরে বাক্যের শেষ অংশে যে কোনো জায়গায় নাউন অ্যাডজেক্টিভ রয়েছে, এই দুটো অংশ রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি, এটার স্ট্রাকচারটা কেমন হবে? কমপ্লেক্সের স্ট্রাকচারটা যদি আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে লিখবো যে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টটা থাকবে, ভার্ব প্রেজেন্ট বা পাস্ট যে ফর্মে থাকবে সেটাই থাকবে, এরপরে লিখবো হচ্ছে নাউন। এর মানে আমি দেখো এখানে কি কাজটা করলাম,
এখানে যদি লক্ষ্য করো একটু দেখবা যে এই যে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভটা কিন্তু আমি স্ট্রাকচারের মধ্যে এই অংশে রাখি নাই, সুতরাং এটুকু কিন্তু একটা ক্লজ হয়ে গেছে অলরেডি। এরপরে করব কি, আমরা হচ্ছে এই যে নাউনটা যে থাকবে এই নাউন অনুযায়ী একটা রিলেটিভ দেব, হু অথবা হুইচ। এরপরে এই যে প্রথম ক্লজের যে ভার্ব থাকবে এই ভার্ব অনুযায়ী বি ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স থাকলে অ্যামিজার থেকে একটা, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়্যার থেকে একটা। এর পরের যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে অ্যাডজেক্টিভটা যেটা নাউন থেকে সরিয়ে নিয়েছিলাম সেই অ্যাডজেক্টিভটা এখানে ব্যবহার করে দেব। এখন যদি এর বেসিসে আমি যদি এইখানে কাজটা করার চেষ্টা করি যে কি করব, এই বাক্যটাকে যদি আমি এখন কমপ্লেক্স করার চেষ্টা করি তাহলে কিভাবে করব, তাহলে সাবজেক্ট দিলাম, এরপরে হচ্ছে ভার্ব দিলাম, অবজেক্টটা দিলাম, এ ফ্যান দিলাম। তাহলে কি কি ব্যবহার করেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু অ্যাডজেক্টিভটা এই সেকশন থেকে তুলে নিয়েছি। পেন এর জন্য কি ব্যবহার করব, পেনের জন্য ব্যবহার করব হচ্ছে হুইচ, এটা বুঝতে পারছো যে হুইচ হবে। তাহলে এই যে দ্বিতীয় যে আরেকটা ক্লজ বানাতে হবে এখানে ব্যবহার করলাম হুইচ, কারণ এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই নাউন অনুযায়ী হু অথবা হুইচ থেকে একটা নিতে হবে। এখন কিন্তু দিতে হবে বি ভার্ব, এই পাশে দেখো টেন্সটা কি, পাস্ট টেন্স, সুতরাং ওয়াজ এর থেকে কোনটা দেব, ওয়াজ, ওয়াজ কিন্তু ব্যবহার করলাম। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভটা কি, বিউটিফুল। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে এটা আমি কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করলাম সিম্পল থেকে। তাহলে এই যে সিম্পল থেকে যে কমপ্লেক্সে রূপান্তর করা হইলো এই বিষয়টা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এইখানে বিষয়টা হলো বাক্যের যে কোনো একটা জায়গায় যদি অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, সেই অ্যাডজেক্টিভ নাউনকে ব্যবহার করে আমরা কিন্তু রিলেটিভ ব্যবহার করে একটা নতুন ক্লজ বানাতে পারবো। এখন যদি বলি যে এই যে ক্লজটা রয়েছে এই ক্লজটাকে আমরা কম্পাউন্ড কিভাবে বানাবো, তাহলে কম্পাউন্ড বানানোর জন্য প্রথম অংশের ক্লজটা তো অবশ্যই রয়ে গেছে, এইটা নিয়ে আমাদের কোনো টেনশনই নেই। এই ক্লজটাকে আমরা যেভাবে রয়েছে ঠিক হুবহু একইভাবে আমরা নিয়ে আসতে পারবো। এইটাকে জাস্ট আমরা নিয়ে আসলাম এই ক্লজটাকে। এখন কি করব, এখন হচ্ছে যে কাজটা সেই কাজটা হচ্ছে এই যে হুইচটা, এখানে তো হুইচ ব্যবহার করলে তো সেটা কমপ্লেক্স হয়ে যাবে, কারণ কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশন, আমাদের কম্পাউন্ড বানাতে গেলে এন্ড বা অর থেকে একটা নিতে হবে। তাহলে এইখানে যেহেতু বিপরীত কোনো কাজ হয় না, নেগেটিভ কোনো শব্দ বাদ দিইনি, সুতরাং এন্ড ব্যবহার করব। এখন ওয়াজ বিউটিফুল এই অংশটা যে রইলো এইটুকু ভার্ব রইলো আর বাকি অংশটুকু রইলো, তো সাবজেক্ট তো নেই। তাহলে এই যে আমরা যে নাউনটাকে পরিবর্তে হুইচ ব্যবহার করেছিলাম এই নাউন অনুযায়ী একটা সাবজেক্ট ব্যবহার করব, যেহেতু বস্তু এই জন্য আমরা ইট ব্যবহার করলাম। এখন যদি একটু লক্ষ্য করে দেখো যে হি গেভ মি এ পেন এন্ড ইট ওয়াজ বিউটিফুল, তাহলে কিন্তু এটা কি হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। আশা করি তোমরা এই যে আমাদের পাঁচটি ক্যাটাগরির মধ্যে বাক্যের যে কোনো একটা জায়গায় যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তবে এই বিষয়টা আমাদের আরো একটু মনে হয় বোঝা প্রয়োজন। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। যেমন এ গুড বয় ক্যান ডু ইট, এই পরে দিলাম। এই যে দেখো এই বাক্যে নন ফিনিট, টোটাল বাক্যে কোনো নন ফিনিট ভার্ব নেই, এখানে একটা মাত্র ভার্ব রয়েছে যে বয় ক্যান ডু, এটা হচ্ছে ফাইনিট ভার্ব যেহেতু সাবজেক্টের পরে রয়েছে। যেহেতু নন ফিনিট কোনো ভার্ব নেই তাহলে আমাদের প্রথম ক্যাটাগরির মধ্যে পড়েনি। তাহলে আমরা টোটাল বাক্যে খোঁজার চেষ্টা করবো যে এই বাক্যের ভিতরে কোনো অ্যাডজেক্টিভ নাউন আছে কিনা। শুধু নাউন থাকলে কিন্তু হবে না, এই যে দেখো বয়টা একটা নাউন আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি করব, এইটা যেহেতু বাক্যের শুরুতে রয়েছে একইভাবে আমাদের কাজটা করতে হবে। এ বয়, এই বয়ের জন্য হু হুইচের কি দেব, তাহলে হু হুইচের কি দেব আমরা এ বয়ের জন্য, তাহলে ব্যবহার করব হু। এখন এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট তাহলে কি ব্যবহার করব, ইজ গুড, ক্যান ডু ইট। এই যে প্রথম অংশে থাকার কারণে যেখানে নাউন অ্যাডজেক্টিভ থাকবে ঠিক সেইখানে আমরা এই অংশটুকু প্রয়োগ করে দেব। তাহলে এই দুইটা বিষয় তুমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এটার একটা পূর্ণাঙ্গ
আচ্ছা, আমি শীটটা তোমাদের ওই লঙ্গলের ওয়েবসাইটে বা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তাহলে তোমাদের ধন্যবাদ। আশা করি এই 2টা ক্যাটাগরি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ যে বাকি 3টে ক্যাটাগরি রয়েছে, এই 3টা ক্যাটাগরি নিয়ে আরেকটা ক্লাস করবো। সেই ক্লাসে আশা করি তোমরা ক্লাসটি করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পুরো অংশটি বুঝতে পারবে। আজকের ক্লাসটি যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।